প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার দশম শ্রেণীর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখন লকডাউন চলছে, তোমরা সুস্থ থাকো এবং আমার এই ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো রাসায়নিক বন্ধনের আরেকটা প্রকারভেদ, সেটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। ওকে, তো আগের দিন আমরা তড়িৎযোজী বন্ধন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেই তড়িৎযোজী বন্ধন শেষ করার পর আজকে আমরা সমযোজী বন্ধন শুরু করছি। তো সমযোজী বন্ধন কাকে বলে সেটা আগে আমরা একটু বলি। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত বিন্যাস লাভের চেষ্টায় মৌলের পরমাণুগুলি সে একই মৌলের পরমাণু হতে পারে বা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হতে পারে। এই মৌলগুলি তাদের সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন জোড়ের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি করে তাকে বলা হয় সমযোজী বন্ধন। ওকে, তো সমযোজী বন্ধন একই অণুর মধ্যেও হতে পারে, আবার ভিন্ন ভিন্ন পরমাণু মিলে হতে পারে। আর যে মৌলগুলো এই সমযোজী বন্ধন তৈরি করে তাদেরকে বলা হয় সমযোজী মৌল। আর যে অণুর মধ্যে এই বন্ধন দেখা যায় তাকে বলা হয় সমযোজী অণু। ওকে, তো একটা কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সমযোজী বন্ধন ইলেকট্রন জোড়ের মাধ্যমে সংঘটিত হয়। সেটা যোজন কক্ষের এক বা একাধিক ইলেকট্রন জোড় তৈরি হয়। এখন এই সমযোজী বন্ধন তিন রকমের হতে পারে: সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী তিন বন্ধন। তো আমরা এখন সমযোজী এক বন্ধন নিয়ে আলোচনা করছি। প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, HCl। এটার মধ্যে কিভাবে সমযোজ্যতার সৃষ্টি হয় সেটা দেখাচ্ছি। হাইড্রোজেন এর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে। ক্লোরিন এর সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন থাকে। আমরা সমযোজী বন্ধনের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তাকে বলা হয় লুইস ডট গঠন। লুইস ডট গঠনটা কি? মৌলের পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে ডট করে সমযোজী বন্ধন প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয় লুইস ডট পদ্ধতি। ওকে, তো এই লুইস ডট পদ্ধতির সাহায্যে আমরা সমযোজী এক বন্ধন আলোচনা করছি। প্রথমে আমরা HCl অণু নিয়ে আলোচনা করছি। হাইড্রোজেনের এখানে কটা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের কটা ইলেকট্রন আছে? ক্লোরিনের 17টা ইলেকট্রন থাকে। 2, 8, 7। তো দেখো, এইবারে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিন্তু তার কোনো ইলেকট্রনই থাকে না, ফলে হাইড্রোজেন তড়িৎযোজী বন্ধন তৈরি করতে পারবে না। সেই জন্য কি করবে? এখানে সমযোজী বন্ধন তৈরি করবে। হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভ করার জন্য একটা ইলেকট্রনের প্রয়োজন হয়। আর ক্লোরিন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের গঠন কাঠামো লাভের জন্য তারও একটা ইলেকট্রনের প্রয়োজন হবে। যেহেতু হাইড্রোজেন ইলেকট্রনটা পুরোপুরি দান করতে পারে না, সেই জন্য এখানে কি হবে? একটা ইলেকট্রন জোড়ের সৃষ্টি হবে। এবং এই একটা ইলেকট্রন জোড়ের সৃষ্টি হবে, এই একটা ইলেকট্রন জোড়ের সৃষ্টি হবে যে ইলেকট্রন জোড়টি হাইড্রোজেনও ব্যবহার করতে পারবে এবং ক্লোরিনও ব্যবহার করতে পারবে। অর্থাৎ হাইড্রোজেনও মনে করবে যে এই ইলেকট্রন জোড় দুটো তার, এবং ক্লোরিনও মনে করবে এই ইলেকট্রন জোড় দুটো
তার। ফলে কি হবে, হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভ করবে, আর ক্লোরিন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের গঠন কাঠামো লাভ করবে। দেখাই পরের ধাপটা। দেখো এই অণুটার মধ্যে যে সার্কেলটা করেছি, হাইড্রোজেন সেটার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভ করেছে, ফলে হাইড্রোজেন ইলেকট্রন দুটো হয়ে গেছে। আর ক্লোরিন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের গঠন কাঠামো লাভ করেছে, তার বিন্যাস হয়ে গেছে 2 8 8। এই যে বক্সের মধ্যে এই যে ইলেকট্রন জোড়টা, এই ইলেকট্রন জোড়টা এই হাইড্রোজেনও নিজে মনে করবে তার এটা, ফলে দেখো এই হাইড্রোজেনের ইলেকট্রন দুটো হয়ে গেছে। আর ক্লোরিনও মনে করবে এই ইলেকট্রন দুটো তার, ফলে কি হয়, ক্লোরিনের এই 2 2 4 2 6 2 8, ক্লোরিনও 8টা হয়ে গেছে, হাইড্রোজেনও 8টা হয়ে গেছে। ফলে উভয়ই তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভ করেছে, বিনিময়ে একটা বন্ধনের সৃষ্টি হয়েছে আকর্ষণ বল দ্বারা। সেই বন্ধনটা হচ্ছে এরকম HCl। তো এখানে দুটো দুটো চারটে দুটো ছটা থাকে, এই হচ্ছে HCl। এটা হচ্ছে এক বন্ধন, একে বলা হয় সমযোজী এক বন্ধন। ক্লিয়ার? তো এই অণুটার ক্ষেত্রে আমি তোমাদের আগেই বলেছি, যে অণুতে সমযোজী বন্ধন দেখা যায় তাকে বলা হয় সমযোজী অণু। এখানে HCl হচ্ছে সমযোজী অণু, আর এই বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন। আর যে মৌলগুলো এই বন্ধন সৃষ্টি করে তাদেরকে বলা হয় সমযোজী মৌল। এখানে হাইড্রোজেন এবং ক্লোরিন এরা সমযোজী মৌল। ওকে, তো HCl এর গঠন দেখিয়ে দিলাম। এটাকে লুইস ডট গঠন বলে। তোমাদের পরীক্ষায় আসলে এইভাবে গঠন করে করতে হবে। এখন আমি আর একটা এক বন্ধনের উদাহরণ দিচ্ছি। মনে করো অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়াতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে। তো নাইট্রোজেনের সর্বহিস্ত কক্ষে ইলেকট্রন সংখ্যা থাকে কত? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। আর হাইড্রোজেনের সর্বহিস্ত কক্ষে কটা ইলেকট্রন থাকে? 1টা থাকে। তো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দাঁড়ালো 2 5। আর হাইড্রোজেন কটা আছে এখানে? 3টে। তো হাইড্রোজেন গুলো আমরা এখানে লিখছি, এর সর্বহিস্ত কক্ষে 1টা ইলেকট্রন থাকে। তাহলে বলো দেখি, আমরা বোর্ডে চিত্রটা এঁকেছি। দেখো নাইট্রোজেনের সর্বহিস্ত কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তো নাইট্রোজেনের তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভ করতে গেলে আর কটা ইলেকট্রনের দরকার? 3টে। আর হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভ করার জন্য কটা করে ইলেকট্রন দরকার হবে? 1টা ইলেকট্রন দরকার হবে। ফলে কি হবে, এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন 3টে সমযোজী এক বন্ধনের সৃষ্টি হবে ইলেকট্রন জোড়ের মাধ্যমে। সেটা আমি একটু মেনশন করে দেখাচ্ছি। এই একটা ইলেকট্রন জোড় তৈরি হবে, এই একটা ইলেকট্রন জোড় তৈরি হবে, এই একটা ইলেকট্রন জোড় তৈরি হবে। ফলে এর পরে যে আমরা লুইস ডট ডায়াগ্রামটা করব পরের ধাপে, সেটা হবে এরকম যে নাইট্রোজেন, হাইড্রোজেন
এটাকে হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটা যদি হাইড্রোজেনের ইলেকট্রন দিই আর এটা যদি নাইট্রোজেনের ইলেকট্রন দিই তাহলে এরকম দাঁড়াচ্ছে। তো দেখো আমরা বোর্ডে গোলটাকে হাইড্রোজেনের ইলেকট্রন ধরেছি আর ডট টাইপের ওভালটাকে নাইট্রোজেন ইলেকট্রন ধরেছি। সুতরাং এই ইলেকট্রনগুলোকে আমি নাইট্রোজেনের বলছি আর এইটাকে হাইড্রোজেনের বলছি। ওকে, তো দেখো নাইট্রোজেন তিনটে ইলেকট্রন ব্যবহার করে তিনটে ইলেকট্রন জোড় তৈরি করেছে। আর কটা ইলেকট্রন রয়ে গেছে তার মাথায়? দুটো ইলেকট্রন রয়ে গেছে। এই পিকচারটা ভালো করে ফলো করো। দেখো এটা হচ্ছে নাইট্রোজেনের ভেন ডায়াগ্রাম বা চিত্র। এখানে নাইট্রোজেনের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন হয়েছে? 2, 2, 4, 2, 6, 2, 8। ফলে নাইট্রোজেনের যে বিন্যাসটা হয়েছে সেটা হচ্ছে 2, 8। নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের গঠন কাঠামো লাভ করেছে। আর হাইড্রোজেন কি হয়েছে? 2, 2। ফলে এখানে তিনটে সমযোজী এক বন্ধনের সৃষ্টি হয়েছে। সেই অণুটা দেখাচ্ছি। Na, এটা হচ্ছে সমযোজী এক বন্ধন, সমযোজী এক বন্ধন। ওকে, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে তিনটে সমযোজী এক বন্ধন হলো। তো তোমাদের প্র্যাকটিসের জন্য কতগুলো টাস্ক আমি দিচ্ছি, অণু দিচ্ছি, যাদের মধ্যে এরকম ভাবে সমযোজী এক বন্ধনই থাকে সেটা আমি বোর্ডে একটু লিখছি, তোমরা সেটা অনুশীলন করবে। দেখাই, করবে জল, করবে H2S, করবে HF, করবে F2। এইগুলো তোমাদের টাস্ক দেয়া থাকলো। এখন আমরা যেটা আলোচনা করব সমযোজী দ্বিবন্ধন। তো এখন আমরা সমযোজী দ্বিবন্ধন নিয়ে আলোচনা করছি। তার একটা উদাহরণ দিচ্ছি, সে C2H4, এটার নাম কি? ইথিলিন। এই ইথিলিন অণুতে সমযোজী দ্বিবন্ধন থাকে। দেখাই গঠনটা। এখানে কটা কার্বন আছে? দুটো। হাইড্রোজেন কটা আছে? চারটে। কার্বনের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? চারটে ইলেকট্রন থাকে। তো কার্বন, আর হাইড্রোজেনের সর্বস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? আমরা দেখেছি একটা করে ইলেকট্রন থাকে। ক্লিয়ার? আমরা ইলেকট্রন বিন্যাসগুলো লিখে ফেলেছি। সর্বস্থ কক্ষের কার্বনের পরমাণু ক্রমাঙ্ক 6, ফলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4, 2, 4। আর হাইড্রোজেনের 1 করে। এখন কি হবে? কার্বন তার সমযোজী বন্ধন করতে গেলে, অর্থাৎ এই প্রত্যেকটা কার্বন তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভ করতে গেলে আরো 4টে ইলেকট্রন দরকার হবে। এটারও তাই, আরো 4টে ইলেকট্রন দরকার হবে। কিন্তু এখানে কার্বন এই হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন জোড় তৈরি করবে, আর
এটাও এই একটা ইলেকট্রন জোড় তৈরি করবে। তাহলে মোট কার্বনের ইলেকট্রন সংখ্যা তখন কত দাঁড়াবে? 4, 8, 2, 6। কিন্তু এখনো তার দুটো ইলেকট্রনের দরকার। ফলে কি হবে? সে ওই অপর যে কার্বনটা রয়েছে সেই কার্বনের দুটো ইলেকট্রনের সঙ্গে দুটো ইলেকট্রন জোড় সৃষ্টি করবে। আর এই কার্বনের অপর যে দুটো ইলেকট্রন রয়েছে তার একটা এই হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন তৈরি করবে, আর এটাও এই হাইড্রোজেনের সঙ্গে সমযোজী এক বন্ধন তৈরি করবে। তাহলে এখানে কি দাঁড়ালো? একটু দেখাই। এই 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 তোমাদের এইভাবে না দেখালেও চলবে, তবু আমি তোমাদের বোঝানোর জন্য বলে দিলাম। এরপরে আমি ভেন ডায়াগ্রামটা দেখাচ্ছি। চিত্রটা হলো পরের ধাপটা দেখাচ্ছি। এটা হচ্ছে কার্বন, এটা কার্বন, এখানে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখানে হাইড্রোজেনের ইলেকট্রনগুলোকে লাল কালি দিয়ে দেখালাম। এখানে কার্বনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন। ক্লিয়ার? ভালো করে এই চিত্রটা ফলো করো। দেখো এখানে এই যে কার্বনের যে ওভালটা, এখানে দেখো কার্বন তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভ করেছে, অর্থাৎ সর্বস্থিতিকক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেছে। তাহলে এই কার্বনটার বিন্যাস হয়েছে 2, 8। এই কার্বনটাও 2, 8 হয়েছে। আর হাইড্রোজেনগুলো প্রত্যেকে দুটো করে ইলেকট্রন পেয়েছে, ফলে তারাও নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করেছে। কিন্তু ভালো করে ফলো করো, এই জায়গাটায় দেখো দুটো ইলেকট্রন জোড়ের সৃষ্টি হয়েছে। এক একটা বন্ধনে দুটো করে ইলেকট্রন লাগে। তাহলে এখানে কটা ইলেকট্রন রয়েছে? 4টে। ফলে এখানে দুটো বন্ধন তৈরি হয়েছে। আর এই দুটো বন্ধন যখন একসঙ্গে তৈরি হয় সেটাই দ্বিবন্ধন হয়। সেই জন্য এর গঠনটা আমরা পরের ধাপে দেখাচ্ছি। এই গঠনটা হচ্ছে সি ডাবল বন্ড, সি হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এটা হচ্ছে সমযোজী দ্বিবন্ধন, সমযোজী দ্বিবন্ধন। আর এটা হচ্ছে এক বন্ধন। তাহলে এখানে দ্বিবন্ধন তৈরি হলো। তো তোমাদের দেখালাম সমযোজী দ্বিবন্ধন কিভাবে তৈরি হয়। অনুশীলনের জন্য আমি আরো দুটো অণু তোমাদের বোর্ডে দিচ্ছি প্র্যাকটিস করার জন্য। অণু দুটো হলো কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তোমরা এটা প্র্যাকটিস করবা। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন। তো সমযোজী ত্রিবন্ধন আলোচনা শুরু করছি। সমযোজী ত্রিবন্ধন নিয়ে এখন আমি আলোচনা করছি। সমযোজী ত্রিবন্ধনটা কি? 3টে ইলেকট্রন জোড়ের মাধ্যমে 3টে বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে ত্রিবন্ধন। সেটা একই অণুর মধ্যে হতে পারে, আবার ভিন্ন পরমাণু দিয়ে তৈরি যৌগের ক্ষেত্রেও হতে পারে। আমি একই অণুর মধ্যে কিভাবে ত্রিবন্ধন সৃষ্টি হয় তার উদাহরণটা তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন অণুতে সমযোজী ত্রিবন্ধন থাকে। তো দেখো বোর্ডে আমি নাইট্রোজেনের
বিন্যাসগুলো লিখেছি। নাইট্রোজেনের সর্বস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, 2, 5, 2, 5। বাইরের কক্ষে 5টা ইলেকট্রন থাকে। তো এই নাইট্রোজেন দুটো সবাই যদি তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভ করে, অর্থাৎ 8টা করে ইলেকট্রন যদি পেতে চায়, তাহলে এই নাইট্রোজেনেরও 3টি ইলেকট্রন দরকার, এই নাইট্রোজেনেরও 3টি ইলেকট্রন দরকার। তো দেখো পরের ধাপে তার ফলে এই নাইট্রোজেনের 3টি ইলেকট্রনের সঙ্গে এই নাইট্রোজেনের 3টি ইলেকট্রনের জোড় তৈরি হয়েছে। দেখো এই যে ভালো করে ফলো করো, এই যে এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়, এই একটা ইলেকট্রন জোড়। ফলে কি হয়েছে, এই নাইট্রোজেনটার বিন্যাস হয়েছে 2, 8, এই নাইট্রোজেনটারও বিন্যাস হয়েছে 2, 8। এরা তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের গঠন কাঠামো লাভ করেছে। বিনিময়ে 3টে সমযোজী বন্ধনের সৃষ্টি হয়েছে নাইট্রোজেনের মধ্যে। এটা হচ্ছে সমযোজী ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন। ওকে, ক্লিয়ার? সিমিলারলি আমি বোর্ডে একটা উদাহরণ তোমাদের জন্য রাখলাম, C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। এই অ্যাসিটিলিন অণুর গঠনটা কেমন হবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে। এখন আমি মেনলি এই সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগর কয়েকটা ছোট পার্থক্য বলছি। তড়িৎযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন জল। আর সমযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। কিন্তু এর দু একটা ব্যতিক্রম রয়েছে, যেরকম HCl, চিনি, গ্লুকোজ ইত্যাদি। 2 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে তড়িৎযোজী যৌগগুলি ইলেকট্রনের আদান প্রদান করে সৃষ্টি হয়, অর্থাৎ চার্জ ট্রান্সফার করে তৈরি হয়। আর সমযোজী যৌগগুলি ইলেকট্রন জোড়ের মাধ্যমে তৈরি হয়। 3 নম্বর পয়েন্ট, তড়িৎযোজী যৌগগুলোর সাধারণত গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগগুলোর সাধারণত গলনাঙ্ক স্ফুরণাঙ্ক কম হয়। তড়িৎযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় হয়, কিন্তু সমযোজী যৌগগুলো অধ্রুবীয় হয়। তো আজকে আমি তোমাদের এই তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য বলে আজকের ক্লাস আমি শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ।